খাওয়া দাওয়া তো ঠিক মতো করছে না, তার উপর এত চিন্তা। কবে জানি ইফাস পাগল হয়ে যায়। ইফাস তৎক্ষণাৎ চিন্তা করলো যে পাগল হওয়া যাবে না, তাহলে পিহুর কাছে ক্ষমা চাইবে কিভাবে? একটার পর একটা চিন্তা ইফাসকে গ্রাস করেই যাচ্ছে। সোফায় হেলান দিয়ে এসে বসে রইল। দুটো মানুষ তাদের সুখের জন্য চারজন মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করলো। এখন তো সবকিছু ঠিক হতে গিয়েও হবে না। সেদিনের পর থেকে ইফাস ওর বাবা মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। ওনাদের সামনেও চায় না ইফাস। হঠাৎ করে সামনে পড়ে গেলেও মুখ ফিরিয়ে চলে যায়। ওনারা ইফাসের সাথে কথা বলতে চাইলেও ইফাস চায় না। আর ঈশান তো আগে থেকেই ওর দাদির সাথে কথা বলে না। এখন ওর দাদাও যুক্ত হয়েছে তাতে। আজকে মীরার ফ্লাইট। সেদিনের পর মীরা আর ঈশানকে দেখেনি। 3 দিনের মধ্যে সব ব্যবস্থা করে ফেলেছে মীরা। সাবরিনও সাহায্য করেছে মীরাকে। এই 3 দিন জিনিয়ার সাথেও তেমন কথা হয়নি মীরার। কেই বা বলবে? যার বাড়িতে থাকছে খাচ্ছে তাকে কি কিছু বলা যায়? আর জিনিয়া তোর বন্ধুর কথা শুনেছে, এটা স্বাভাবিক। মীরা লাগেজ টেনে নিয়ে নিচে আসলো। জিনিয়া মীরার জন্যই অপেক্ষা করছিল। জিনিয়ার মুখটা গম্ভীর করে রেখেছে। এতদিন একসাথে থেকেছে আর এখন চলে যাচ্ছে। ও আবার একা হয়ে যাবে। মীরা জিনিয়ার সামনে যেতেই সে বলে উঠল। I miss you, honey. তারপর একটু থেমে আবার বলল, And Ishan, I love you. Please don't go. Ishan. মীরা জিনিয়াকে কিছু বলতে দিল না, চোখের ইশারায় থামিয়ে দিল। তারপর লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলল, Thank you for letting me stay at your house for so long and bye. জিনিয়া মুচকি হেসে Hope to see you again. মীরা সৌজন্যমূলক হাসি দিয়ে বেরিয়ে পড়ল। ক্যাব ডেকে তাতে চড়ে বসলো। জানালা দিয়ে বাইরে তাকালো মীরা। তুমি 1.5 এসেছো? বছর বেশি কাটিয়েছে যাও, লন্ডনে সে। ভিতরে যাও। ছেড়ে যেতে কেমন যেন লাগছে মীরার। চারিদিকে তাকাচ্ছে, কিন্তু ঈশান বা ইফাস কাউকেই দেখতে পাচ্ছে না। তাহলে কি সত্যি ওরা মীরার পিছু ছেড়ে দিল? হবে হয়তো, তবে এতে মীরার কিছু যায় আসে না। আবার অন্যরকম লাগতেছে, উসখুস করছে সে। এয়ারপোর্টে আসতেই সাবরিনের দেখা। সে এতক্ষণ মীরার জন্যই অপেক্ষা করছিল। মীরা ক্যাব থেকে নেমে সাবরিনের কাছে গেল। সাবরিন হাসি মুখে বলল, খুব খারাপ লাগছে তুমি চলে যাচ্ছ বলে। আর কবে দেখা হবে কে জানে। তুমি যখন বাংলাদেশে যাবে অবশ্যই দেখা করবে। আচ্ছা, তুমি যদি কখনো লন্ডনে আসো তাহলে আমার সাথে দেখা করো কিন্তু। সাবরিনের কথা শুনে মীরা হাসলো আর বলল, আমি আর আসবো না লন্ডনে। তাছাড়া আমার কাজ তো শেষ, এখানে আবার কেন আসবো? সাবরিন মুচকি হাসি দিয়ে বলে, ভাগ্য যদি টেনে আনে তাহলে আবার আসতে পারো। বাই দ্য ওয়ে, ঈশান কোথায়? এখন আসেনি? তুমি চলে যাচ্ছ, ওর তো আসার কথা। মীরা মাথা নিচু করে বলে, আমি বারণ করেছি আমার পিছু আসতে। আমার এসব আর ভালো লাগছে না। আমার মনে হয় ঈশান তোমার প্রতি উইক। না হলে ওভাবে বার ভর্তি মানুষের সামনে তোমাকে লাভেও পড়লো, তাও হাক করে। আমার তো ভাবতেই আমার যেন লাগছে। মীরা সাবরিনের দিকে অসন্তুষ্টির দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার দেখার বিষয় না। আমি শুধু এতটুকু জানি যে আমি ঈশান নামক ব্যক্তি থেকে দূরে থাকতে চাই। তোমার কি মনে হয় ঈশান এত সহজে সব ভুলে যাবে? আর ইরফাজ খান কি তোমার মণিমায়ের কাছে যাবে না? তখন কি হবে? ওনারা অবশ্যই মণিমায়ের সাথে দেখা করবে, কিন্তু মণিমাকে ওদের কাছে ফিরে যেতে দিতে আমার মন চায় না। তবে যদি মণিমা চাই, আমি বারণ করব না। আমি বারণ করার কে? মণিমায়ের আপন কেউ না, আর মণিমা চাইলেই যেতে পারে। জানো সাবরিন, আমি ওনাদের ক্ষমা করতে পারছি না। আমার মন চাইছে না। এতগুলো বছর ধরে মণিমা নিঃসঙ্গতাই কাটিয়েছে, কষ্ট পেয়েছে, সেটা আমি দেখেছি। এই জন্য আমার মন টানছে না ওদের প্রতি। তবে আমার মনে হয় ইরফাজ খান এতদিন কষ্ট পেয়েছে, না হলে তো নতুন করে সংসার শুরু করতো। কিন্তু তিনি তা করেননি, ছেলেকে নিয়েই এত বছর কাটিয়ে দিয়েছেন। মীরা চোখ বন্ধ করে দম ফেলল। সাবরিনের দিকে তাকিয়ে বলল, তাহলে উনি এত বছরে একবারও মণিমায়ের খোঁজ নিল না কেন? সেটি ইরফাজ খান ভালোভাবেই বলতে পারবে। আমার মনে হয় তোমার তার কথা শোনা উচিত। আমাকে ওনার কথা শোনার জন্য পাঠানো হয়নি। মণিমা আমাকে যে জন্য পাঠিয়েছে তা শেষ। এনিওয়ে, আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, আসি, বাই।
মীরা চলে যাচ্ছে, সাবরিন সেদিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে মীরা ভিড়ের মধ্যে হারিয়ে গেল। সাবরিনও চলে গেল, শুধু রয়ে গেল ঈশান। সে এতক্ষণ এখানেই ছিল। গেট আপ চেঞ্জ করে আসায় মীরা আর সাবরিন ওকে চিনতে পারেনি। ঈশান তো ওদের দূর থেকেই নজর রাখছিল, কাছে গেলে হয়তো চিনতে পারতো, তাহলে আর এক ঝামেলা শুরু হয়ে যেত। তাই ঈশান সেদিকে আগায়নি। ঈশান পারল না মীরাকে আটকাতে, আর না পারল তার অভিমান ভাঙাতে। তবে ঈশান তার হাল ছাড়বে না। শেষ চেষ্টা সে করবেই করবে, আর তা যেভাবেই হোক না কেন। কলিং বেল বাজতেছে বিরতিহীন ভাবে। মোহিত চোখ কুঁচকে ফেলে, কারণ সে ক্রিকেট ম্যাচ দেখতেছিল। টান টান উত্তেজনার মধ্যে কে তাকে বিরক্ত করে? চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ালো মোহিত। টিভির দিকে চোখ রেখেই দরজার কাছে এগিয়ে এলো। দরজা খুলে সামনে তাকাতেই চোখ দুটো তার রসগোল্লার মতো হয়ে গেল, কারণ মীরা দাঁড়িয়ে আছে। মোহিত ভাবছে ও স্বপ্ন দেখছে না তো। হাত দিয়ে বারবার চোখ ঘষতে লাগলো সে। মোহিতের এহেন কাণ্ডে মীরা বিরক্ত হলো। জোরে মোহিতের হাতে চিমটি কেটে বলল, স্বপ্ন নয়, সত্যি, আমি সত্যি এসেছি। বাহিরে আমার লাগেজ আছে, যা নিয়ে আয়। মীরা মোহিতকে পাশ কাটিয়ে এক প্রকার দৌড়ে ভিতরে ঢুকলো পিহুর সাথে দেখা করার জন্য। মনটা ওর খুশিতে ভরে গেছে। আজকে অনেকদিন পর পিহুকে দেখবে। রুমের দরজার সামনে গিয়ে দেখলো পিহু খাটে আধশোয়া হয়ে বসে বই পড়ছে। মীরার চোখ দুটো চকচক করে উঠলো। জোরেই বলল, মণিমা। পিহু চমকে মীরার দিকে তাকালো। মীরাকে দেখে পিহু অপ্রস্তুত হয়ে পড়ল। সে মীরাকে এই সময় একদম আশা করেনি। মীরা দৌড়ে গিয়ে পিহুকে জড়িয়ে ধরে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এতদিন পর মীরা শান্তিতে শ্বাস ফেলতে পারছে। পিহু এখনো শকের মধ্যে রয়েছে। কি থেকে কি হয়ে গেল? মীরা চলে এসেছে। পিহু মীরার মাথায় হাত রেখে বলল, তুই চলে এসেছিস? আমাকে একবারও জানালি না, আর হঠাৎ করে চলে এলি যে? মীরা চুপ করে রইল। চোখ বন্ধ করে আছে সে। এতদিন পর পরিচিত মানুষটার ঘ্রাণ পাচ্ছে মীরা। মন ভরে সেই ঘ্রাণ শুষে নিচ্ছে সে। তখনই রুমে মোহিত আর মুক্তার প্রবেশ। মোহিত লাগেজ টেনে এনে একপাশে রাখলো। মীরার উত্তর না পেয়ে পিহু মুক্তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই মুক্তা বলে উঠল, আমরা জানতাম মীরা আসবে, কিন্তু আজকেই যে আসবে তা জানতাম না। তোকে সারপ্রাইজ দিবে বলে মীরা আমাকে কিছু বলতে দেয়নি। মুক্তার কথা শুনে পিহু মীরাকে ওর কোল থেকে টেনে তুলে বলল, আমাকে বলে আসলে কি হতো? আমি কি বারণ করতাম? দিন দিন তুই এত পাজি হচ্ছিস কেন মীরা? পিহুর প্রশ্নের জবাব না দিয়ে মীরা বলল, আগে বলো তুমি কেমন আছো? এতদিন আমি কিভাবে যে থেকেছি তা বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি আমি তোমার কাছে আসতে পারলাম। পিহু একটু হাঁসফাঁস করতে লাগলো। কয়েকবার দরজার দিকেও তাকালো। মীরা তা বেশ বুঝতে পারছে। সেও বলল, কেউ আসেনি। না, তোমার ছেলে আর না তোমার এক্স হাজবেন্ড। পিহুর মুখটা মলিন হয়ে গেল। এরপরও কি ওরা সত্যি আসবে না? জীবনের শেষ পর্যায়ে কিন্তু কারো দেখাও পাবে না। ভাবতেই পিহুর বুকটা কেঁপে উঠল। সে বলল, তুই ওদের কিছু বলিসনি? মানে আসতেও তো বলতে পারতি। মীরার যেন এতে রাগ হলো, কিন্তু তা প্রকাশ করলো না। সত্যিটা পিহুকে বলতেও পারছে না। কি বলবে? যে তোমার ছেলেকে আমি থাপ্পড় মেরে এসেছি আর হাজবেন্ডকে অনেক কথা শুনিয়ে এসেছি, ব্লা ব্লা ব্লা। তাহলে তো পিহুর মন খারাপ হয়ে যাবে। তাই মীরা বলল, আমি কি ওদের কোলে করে আনবো নাকি? ওদের কি হাত পা নেই? আমার কাজ আমি করে এসেছি, আর কিছু আমি করতে পারবো না। মীরার কথা শুনে পিহু হাসলো, বলল, আমার ঈশান কেমন আছে রে মীরা? অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই। কেমন দেখতে হয়েছে? আর ইফাজ? মীরা পিহুকে থামিয়ে দিয়ে বলল, থামো থামো, অনেক প্রশ্ন করে ফেলেছো। এবার আমি বলি, তারা আসলেই দেখতে পারবে কে কেমন হয়েছে। শুধু শুধু আমার থেকে শুনে নিজের মন খারাপ করো না তুমি, কারণ ওদের ভালো দিক বাদ দিয়ে খারাপ দিকে আমি বলতে পারবো শুধু। আর কিছু জিজ্ঞেস করবে না তুমি। বলেই মীরা আবার পিহুর কোলে মাথা রাখে। পিহু বুঝলো এই মেয়েটাকে কিছু বলবে না, কিন্তু ওরা আসবে সত্যি। মীরা যখন বলেছে তখন আসবেই বোধ হয়। পিহুর বুকটা ধড়ফড় করছে। ঈশান আর ইফাজকে দেখে কি রিয়াক্ট করবে পিহু? ভাবতেই কেমন যেন লাগছে তার। উসখুস করছে, কিন্তু এতে মীরার কোনো ভাবান্তর নেই। সে চুপ করে পিহুর কোলে মাথা রেখে শুয়ে আছে। মুক্তাদের বাড়িতে 2 দিন থেকে
মীরা আর পিহু ওদের বাড়িতে চলে আসে। যেহেতু মীরা এখন ফিরে এসেছে, এখন সে পিহুর খেয়াল রাখতে পারবে। তাছাড়া পিহু এখন অনেকটা সুস্থ, ওষুধ চলতেছে, শীঘ্রই আরো সুস্থ হয়ে যাবে। স্বামীর আর মীরা পিহুকে দিয়ে গেছে। বাড়িতে সেই মীরা পুরো বাড়ি গুছিয়ে নিল। মীরাকে ছাড়া বাড়িটা অমানুষে পরিণত হয়েছিল, আর এখন মানুষের মতো লাগছে। সারা দিন পিহুর যত্ন নিয়ে তাকে খাইয়ে দিয়ে বিকেলবেলা বসে গল্প করছিল মীরা। কোথা থেকে যেন মোহিত এসে ওকে টেনে নিয়ে গেল ভেলপুরি খাওয়ার জন্য। মীরা যেতে চাইছিল না, পিহু জোর করেই পাঠালো। এতদিন পর এসেছে, ঘরে বন্দি হয়ে থাকবে কেন? তাই মীরাকে মোহিতের সাথে পাঠিয়েছে। বাড়ি থেকে একটু দূরেই ভেলপুরির দোকান। ওই এলাকার সবচেয়ে ভালো ভেলপুরির দোকান এটা। প্রতিদিন অনেক মানুষ এখানে আসে। মোহিত আর মীরা একটা টেবিলে পাশাপাশি বসে আছে। অর্ডার দিয়েছে। মীরা ফোন ঘাটছে। মোহিতের বাজে বকবক শুনতে ওর ইচ্ছে করছে না, তাই বলে মোহিত থেমে নেই। পুরো লন্ডনের বর্ণনা শুনতে চাইছে ও। এর মধ্যে ভেলপুরি চলে এসেছে। মীরা খাওয়া শুরু করে দিয়েছে আর ফোনও টিপছে। হঠাৎ করে মোহিত বলে উঠল, আচ্ছা সিনিয়র বউ, ঈশান ভাই দেখতে খুব সুন্দর তাই না? মানে অনেক ফর্সা। এতে মীরা বিরক্ত হলো। এই কথা অনেকবার জিজ্ঞেস করেছে মোহিত, তখন উত্তর না দিলেও এখন দিতে হবে, না হলে এই ছেলে ওকে জ্বালিয়ে মারবে। মীরা ভেলপুরি খেতে খেতেই উত্তর দিল, হুম চুলগুলো সবসময় সুন্দর করে ব্রাশ করে রাখে, হুম আর চোখে কালো রঙের সানগ্লাস পরে থাকে। হুম অনেক লম্বা, আই মিন 6 ফুট 1 কি 2 ইঞ্চি। মেপে দেখিনি কখনো, তবে সেই রকম হবে। একদম বিদেশিদের মতো দেখতে। মীরা এবার খাওয়া বাদ দিয়ে মোহিতের দিকে তাকালো। সে অনেকটা অবাক হয়েছে। মীরা বলল, আমি তো তোকে ঈশান সম্পর্কে কিছু বলিনি, তাহলে তুই জানলে কিভাবে? তুই তো ঈশানকে দেখিসনি। মোহিত হাসি দিয়ে বলল, দেখিনি, তবে এবার বোধহয় দেখছি। মীরা চোখ বড় বড় করে মোহিতের দিকে তাকালো। ও ঈশানকে দেখছে মানে? মোহিতের চোখ সামনের টেবিলের দিকে। মীরা সেই দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। মীরা যেন ইলেকট্রিক শক খেলো। ঈশান সামনের টেবিলে বসে আছে। সাদা রঙের শার্ট গায়ে তার, চোখে ব্ল্যাক সানগ্লাস। ঈশানকে দেখে মীরা এক ঘোরের মধ্যে পড়ে গেল। ততক্ষণে ঈশান মীরার মুখোমুখি এসে বসেছে। ওর হাতে সেই টেডি বিয়ারটা, যেটা মীরা ওকে ফেরত দিয়ে এসেছিল। মীরা এক পলক মোহিতের দিকে তাকিয়ে আবার ঈশানের দিকে তাকালো। ঈশান মুচকি হেসে চোখ থেকে সানগ্লাস খুলে বলল, আমি এসে গেছি, বলেছিলাম না খুব শীঘ্রই দেখা হবে। মীরা এখনো ঈশানের দিকে তাকিয়ে আছে। নিজের চোখে সে বিশ্বাস করতে পারছে না। ঈশান আবার বলল, সত্যি আমি এসেছি, আব্বুও এসেছে। তুই আমাকে একহালি থাপ্পড় মেরে এসেছিস, আর আমি একহালি ভালোবাসা দিতে এসেছি। ঈশানের কথায় মুহূর্তেই বিষম খেল মোহিত আর মীরা। এক হালি কলার ডিম পাওয়া যায়, কিন্তু এক হালি যে ভালোবাসা আছে তা মোহিত আজ জানলো। তবে মীরাও এতে অবাক। এক হালি ভালোবাসা, এটা মীরাও আজকে জানলো। দুজনেই ফ্যালফ্যাল চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। ওদের এরকম মুখ দেখে ঈশান হাসছে। হাসি থামিয়ে ঈশান বলল, চল বাড়িতে যাই, তোকে দরকার। আমি আপনার বাড়িতে কেন যাব? কাট কাট গলায় বলল মীরা। ঈশান বিরক্তিসূচক শব্দ করে বলল, আমাদের বাড়িতে যেতে বলেছি তোকে, তোর বাড়িতে যাবি। আসলে আব্বু গেছে তো, আম্মু আব্বুকে দেখি দরজায় খিলেটে বসে আছে, আমার সাথেও কথা বলেনি। আর আব্বু ওখান থেকে আসতেও পারছে না, দরজা খোলা রেখে আসবে কিভাবে যদি চোর ঢোকে? তুই ছাড়া তো আম্মু বের হবে না, তাই অনেক খুঁজে খুঁজে তোর কাছে আসলাম। এখন চল। ঈশানের কথা শুনে মীরা বসা থেকে দাঁড়িয়ে পড়ল। একটু জোরেই বলে উঠল, কি? ইফাস আসবে এটা মীরা জানতো, কিন্তু এভাবে আসবে সেটা মীরা আশা করেনি। মীরা এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে ওখান থেকে চলে এলো। ঈশানও তার ব্যাগ কাঁধে নিয়ে চলল মীরার পিছু পিছু। মোহিত বেচারা ভেলপুরির প্লেট দুটো সামনে নিয়ে বসে রইল। মীরার প্লেট ধরাই রয়েছে। খুব একটা খায়নি সে। এখন এতগুলো ভেলপুরি খাওয়া তার পক্ষে সম্ভব নয়। ধুর ধুর, এখন কি খাওয়ার সময় নাকি? মোহিত চলল ওদের পেছন পেছন। রুমের এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে পিহু। হার্টবিট দ্রুত ওঠানামা করতেছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে। বারবার শ্বাস টানছে পিহু। চোখের পানি বাঁধন ছাড়া হয়ে গেছে তার। এতদিন পর ইফাসকে চোখের সামনে দেখে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। মন মানছে না পিহুর। একবার ইচ্ছে করছে দৌড়ে গিয়ে ইফাসের কাছে গিয়ে তাকে জাপটে ধরে কাঁদতে, তো আরেকবার এক রাশ অভিমান এসে ভর করছে পিহুর উপর। এতদিন অভিমানগুলো না এলেও আজকে ইফাসকে দেখে পিহুর সব অভিমানগুলো এসে হাজির হয়েছে।
তারা পিহুকে বলছে, যাবি না পিহু, ইফাসের কাছে যাবি না? তোর এখন ওর থেকে দূরে থাকা উচিত। ওকে বুঝিয়ে দেওয়া উচিত যে তুই ওকে ছাড়া ভালো আছিস, কাঁদিস না। কিন্তু পিহুর যে এতেও শান্ত হতে ইচ্ছে করছে না। বাইরে থেকে এতক্ষণ ইফাস দরজা ধাক্কা দিলেও এখন আর দিচ্ছে না। সে পিহুকে শান্ত হওয়ার জন্য সময় দিচ্ছে। ইফাসেরও পিহুর মতোই অবস্থা, হাত পা কাঁপছে। যদি পিহু ওকে ক্ষমা না করে তাহলে কি হবে? তবে যাই হোক, আজকে সব ভুল বোঝাবুঝি সে মিটিয়ে তবেই যাবে। অনেক হয়েছে, আর না। হয়তো পিহু ইফাসকে নিজের জীবনে আর ফেরাবে না, কিন্তু ঈশানকে তো ওর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যাবে। ইফাসের কাছে এটাই অনেক। ইফাস চিন্তিত হয়ে সোফার এক কোণেই বসে আছে। কিছুক্ষণ আগে বই হাতে নিয়ে পিহু বসেছিল, খুব মনোযোগ তার বইয়ের প্রতি। কিন্তু হঠাৎ করেই কলিং বেল বেজে উঠল। বইটা বন্ধ করে পিহু দরজার দিকে তাকালো। তবে কি মীরা চলে এলো? কিন্তু এত তাড়াতাড়ি তো আসার কথা না। অবশ্য মীরাকে দিয়ে বিশ্বাস নেই, কখন যে রাগ করে বসে তা ভাবা মুশকিল। যত বড় হচ্ছে আস্তে আস্তে জেদটা ততই বাড়ছে মীরার। পিহু বইটা সোফায় রেখে উঠে দাঁড়ায়, দরজা খুলে সামনে না তাকিয়ে বলতে লাগলো, এত তাড়াতাড়ি ওদের বেলপুরি খাওয়া শেষ হয়ে গেল? বলতে বলতে সামনে তাকাতেই পিহু চুপ করে গেল। স্বয়ং ইফাস দাঁড়িয়ে আছে পিহুর সামনে। ইফাসের পাশে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে, তবে তা পিহু স্পষ্ট দেখতে পারল না, কারণ তার চোখ দুটো যে পানিতে ভরে গেছে। দু কদম পিছিয়ে এলো পিহু। শরীর প্রচন্ড কাঁপছে পিহুর, এই হয়তো পড়ে যাবে। পিহুর এরকম অবস্থা থেকে ইফাস একটু এগিয়ে এসে বলল, পিহু। এটুকু বলতেই পিহু তার হাত উঁচিয়ে ইফাসকে থামিয়ে দিল। কিন্তু পিহু কিছু বলতে পারল না। গলার কথা আটকে গেছে ঠিক মাছের কাঁটার ন্যায়। পিহু দেরি না করেই নিচের রুমে ঢুকে দরজা আটকে দিল। না ইফাসের সাথে কথা বলল, আর না ঈশানের সাথে। আগে পিহুর নিজেকে সামলানো দরকার, তারপর না হয় ওদের সাথে কথা বলবে। ঈশান বুঝেছে যে মীরা ছাড়া কেউ ওর আম্মুকে রুম থেকে বের করতে পারবে না। তাই পিহুর কথা মতো আশেপাশের ভেলপুরির দোকান ঘুরতে ঘুরতে মীরাকে পেয়ে গেল। ঈশানের হাতে থাকা টেডি বিয়ার দেখে মোহিত কিছুটা বুঝতে পেরেছে, কারণ এই টেডি নিয়ে ওর সামনে অনেক কাহিনী হয়েছে। তাই চিনতে ভুল করেনি মোহিত। তবুও সন্দেহ ছিল তার। আন্দাজে কথাগুলো বলেছিল, আর তা সত্য হয়ে গেল। ইফাস সোফার উপর পড়ে থাকা বইটা তুলে হাতে নিল। সে ভাবল পিহুর বই পড়ার অভ্যেস এখনো রয়ে গেছে। বই পড়তে খুব ভালোবাসে পিহু। গল্প, উপন্যাস সহ সব ধরনের বই পড়ে পিহু। ইফাস অনেক বই কিনে দিয়েছিল পিহুকে। বইটা হাতে নিয়ে পাতা উল্টিয়ে দেখতে লাগলো ইফাস। মাঝে মধ্যে দরজার দিকে কয়েকবার তাকালো। ঈশান সেই যে গেল, আর আসার নাম নেই। মীরাকে কি খুঁজে পেয়েছে? যদি পেয়ে থাকে তো এত দেরি করছে কেন? পরক্ষণেই মনে পড়লো মীরা হয়তো আবার ঈশানের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। ইফাসের ভাবনার মধ্যে মীরার বাড়িতে এসে ঢুকলো। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে ইফাসকে বসে থাকতে দেখে চমকালো। আশেপাশে দ্রুত চোখ বুলিয়ে দেখে নিল পিহু আছে কিনা। না, নেই। তাহলে ইফাসের সাথে এখনো কথা হয়নি পিহুর। মীরাকে দেখা মাত্র ইফাস উঠে দাঁড়ালো। মীরা জোরে জোরে শ্বাস নিচ্ছে, দৌড়ে আসার কারণে হাঁপাচ্ছে। ইফাস মীরার দিকে এগিয়ে আসতে মীরা বলল, কেন এসেছেন আপনারা? এবার এই মানুষটাকে কি মেরে ফেলতে চান? ইফাস খানিকটা হেসে বলল, আমরা এখানে কেন এসেছি সেটা তোমার থেকে কেউ ভালো জানে না মীরা। তবে তোমার মণিমাকে আমি তোমার থেকে কেড়ে নিতে আসিনি। শুধু কিছু কথা বলবো যা পিহুর অজানা। আর আমি ঈশানকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে এসেছি। দোষ আমার থাকা সত্ত্বেও ঈশান শাস্তি পেয়েছে, তাই আমি চাই না ঈশান আর তার মায়ের থেকে দূরে থাক। ইফাসের কথা শেষ হতে হতেই ঈশান এসে পড়ে। মীরা এত দ্রুত এসেছে যে সে মীরার সাথে পাল্লা দিয়ে হেঁটে পারল না। এমনিতেই অনেক হেঁটেছে সে। মীরা এক পলক ঈশানের দিকে তাকালো। ঈশানের মুখে আগের সেই হাসি নেই, চোখে মুখে একরাশ চিন্তা তার মাকে নিয়ে। এরপর কি হতে চলেছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি পিহু ঈশানকেও ফিরিয়ে দেয়? ঈশান নিজের ব্যাগটা ধরে টানাটানি করতেছে। মীরা কি করবে বুঝতে পারছে না। পিহুকে ডাকার সাহস হচ্ছে না মীরার, কারণ মীরা খুব ভালো করে জানে পিহু এখন কাঁদছে। পিহুর কান্না মাখা মুখ দেখে মীরা নিজেকে সামলাতে পারবে তো? তাই মীরা চুপটি করে দাঁড়িয়ে আছে। ইফাস মীরার উত্তর শোনার জন্য অপেক্ষা করছে, কিন্তু মীরা চুপ করে আছে, নিজের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। ঈশান মীরার দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। মীরাকে দিয়ে বিশ্বাস নেই ঈশানের, কখন যে কি করে বসে তা বোঝা মুশকিল। কিছুক্ষণ চুপ থেকে মীরা আস্তে করে বলল,
মণিমা বের হোক, তারপর না হয় কথা বলবেন। আপাতত মণিমাকে একটু সময় দিন। মীরার কথা শুনে ঈশান্ত অবাক। এতটা শান্ত কেন মীরা? ইফাস কোনো কথা বলল না। তখনই মোহিত এসে ঢুকলো, সাথে ওর মা বাবাও। মোহিত আজ করেছিল যে কিছু একটা হতে চলেছে, তাই সে স্বামীর আর মুক্তাকে নিয়ে এসেছে। স্বামীর ইফাসকে দেখে অবাক হলো। আজ এতদিন পর ইফাস এসেছে, সে ভাবতে পারছে না। ইফাসের দিকে এগিয়ে এসে বলল, ইফাস ভাইয়া, আপনি এতদিন পরে? ইফাস কোনো উত্তর দিল না দেখে মুক্তা বলে উঠল, এতদিন পরে আপনার আসার সময় হলো? অবাক হচ্ছে আপনাকে দেখে। তবে যদি মীরা আপনাকে সত্যিটা না জানাতো তাহলে হয়তো কোনোদিনও আসতেন না। এতটা অবিশ্বাস কিভাবে করলেন পিহুকে? তাহলে কি আমি ভেবে নেব যে আপনি পিহুকে কোনোদিন আপন ভাবেননি, ভালোবাসেননি কখনো? তাহলে আজকে কেন এসেছেন? ইফাস বড় একটা নিঃশ্বাস ছাড়লো আর বলল, আজকে আমি সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তবে পিহুর মুখোমুখি হয়ে সব বলবো। পিহুকে আসতে দাও। মুক্তা ঘুরে তাকালো মীরার দিকে। মীরা এখনো ঠাই দাঁড়িয়ে আছে, হ্যাঁ না কিছুই বলছে না। মুক্তা বুঝে গেল যে মীরাও চায় পিহু যাতে ইফাসের মুখোমুখি হয়। মুক্তা দরজা ধাক্কা দিয়ে পিহুকে ডাকলো, কিন্তু পিহু কোনো সাড়া দিল না।